ওয়েলকাম সবাইকে দ্য সাকসেস মাস্টারে। আজকে আমি তোমাদেরকে সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা হচ্ছে মৌলিক অধিকার, সেটা নিয়ে আলোচনা করব। এর আগের যে ক্লাসগুলি রয়েছে ওখানে তোমরা কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের যে বিভিন্ন 22টা যে গুরুত্বপূর্ণ পার্টগুলো রয়েছে, অংশগুলো রয়েছে, ওগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, তাহলে চলো যে মৌলিক অধিকার কি সেটা আগে আমরা জানি। সুস্থ এবং সভ্য জীবনযাপনের জন্য একান্তভাবে অপরিহার্য যে অধিকারগুলো প্রায় সকল দেশই স্বীকৃত, তাকেই বলা হচ্ছে কি মৌলিক অধিকার। আমরা জানি আমাদের চলাফেরার ক্ষেত্রে বা আমরা স্বাধীনভাবে জীবনযাপনের ক্ষেত্রে কিছু ন্যূনতম অধিকার আমাদের রয়েছে, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে যে মৌলিক অধিকার। ওকে, নেক্সট হচ্ছে এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেটা সংবিধানের কত নং অংশে বা কত নং ধারায় রয়েছে। মৌলিক অধিকারগুলো কি আমরা জানলাম, আমাদের চলাফেরার ক্ষেত্রে বা স্বাধীনভাবে জীবনযাপনের ক্ষেত্রে কিছু অধিকার প্রয়োজন, সেটাই হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো সংবিধান কোন দেশের বা রাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু এই যে মৌলিক অধিকারের ধারণাটাই কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। এখন আমরা আসছি যে এই যে মৌলিক অধিকারগুলো সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 3য় অংশের পার্ট 3 এবং 12 থেকে 35 নং ধারায় কিন্তু রয়েছে মৌলিক অধিকারগুলো সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। তাহলে সংবিধানের কত নং অংশে, সেটা গেল 3য় অংশে, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার কত নং ধারায় রয়েছে, সেটা কিন্তু 12 থেকে 35 নং ধারায় রয়েছে, সেটা একটা প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে মৌলিক অধিকার কাকে বলে জানলাম, কত নং অংশে রয়েছে এবং কত নং ধারায় রয়েছে সেটা জানলাম। নেক্সট হচ্ছে এই যে সাধারণ অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে কি পার্থক্য। আমরা মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে কি বা বেসিক পার্থক্যটা রয়েছে সেটা জানবো। দেখো এখানে বলছে যে সাধারণ অধিকারগুলি হচ্ছে আদালত কর্তৃক কিন্তু বলবৎযোগ্য নয়। সাধারণ আমাদের কিছু অধিকার থাকে যেটা কিন্তু আমাদের ক্ষুণ্ণ হলে আমরা আদালতের দ্বারস্থ হতে পারি না, সেক্ষেত্রে মৌলিক অধিকারগুলোকে কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য রয়েছে। আমাদের যে 6টি মৌলিক অধিকার রয়েছে সেগুলি যদি আমাদের ক্ষুণ্ণ হয় বা কেউ ক্ষুণ্ণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আমরা আদালতের দ্বারস্থ হতে পারি। নেক্সট হচ্ছে সাধারণ অধিকারগুলোকে সংরক্ষণ ও রূপায়ণের ক্ষেত্রে দেশের সাধারণ আইনগুলির ভূমিকা রয়েছে এবং মৌলিক অধিকারগুলো দেশের সংবিধান দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত থাকে। সাধারণ আইনের কোনো ভূমিকা এখানে থাকে না। সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আমরা মৌলিক অধিকারগুলিকে কি করতে পারি, সুরক্ষিত করতে পারি। তো সেক্ষেত্রে সাধারণ আইনের কিন্তু কোনো ভূমিকা থাকে না। অপরদিকে সাধারণ অধিকারগুলো কিন্তু সাধারণ আইনের ভূমিকা রয়েছে। সাধারণ আইন পাশের মাধ্যমেই কিন্তু আমাদের সাধারণ অধিকারগুলো থাকে। এই অধিকারগুলো, সাধারণ অধিকারগুলো সংশোধনের সঙ্গে সংবিধান সংশোধনের কোনো সম্পর্ক নেই। সাধারণ আইন পাশের মাধ্যমেই এই অধিকারগুলো সংশোধন করা যায়। সংবিধান সংশোধন করে যে আমাদের অধিকারগুলো কি করতে হবে, সংশোধন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু নয়। সাধারণ অধিকারগুলি কিন্তু সাধারণ আইনের পাশের মাধ্যমে কিন্তু আমরা সংশোধন করতে পারি। কিন্তু অন্যদিকে মৌলিক অধিকারগুলো কিন্তু দেশের সংবিধান দ্বারা স্বীকৃত হওয়ায় সংবিধান সংশোধন ছাড়া এগুলি কোনোভাবেই কিন্তু পরিবর্তন করা যাবে না। মৌলিক অধিকারকে যেহেতু সংবিধানের অন্তর্ভুক্ত, সেহেতু কিন্তু সংবিধান সংশোধন ছাড়া, যেহেতু আমরা জানি সংবিধান সংশোধন করা যায় 368 নং ধারা অনুযায়ী, সেক্ষেত্রে মৌলিক অধিকারগুলো কিন্তু এই সংবিধান সংশোধনের পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই মৌলিক অধিকারগুলিকেও সংশোধন বা পরিবর্তন করা যায়। নেক্সট হচ্ছে সাধারণ অধিকারগুলো আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণাধীন এবং অন্যদিকে মৌলিক অধিকারগুলো কোনো নিয়ন্ত্রকের, মৌলিক অধিকারগুলোকে কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করে না, কোনো কিছু নিয়ন্ত্রণাধীনের মধ্যে, নিয়ন্ত্রণের অধীনে পড়ে না এই মৌলিক অধিকারগুলো। সেক্ষেত্রে কিন্তু আবার সাধারণ অধিকারগুলো কিন্তু আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণাধীন। ওকে, নেক্সট হচ্ছে এখন আমরা দেখব যে এক নজরে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, যেটা মূল সংবিধানে ছিল 7টি মৌলিক অধিকার, কিন্তু একটি মৌলিক অধিকারকে অর্থাৎ সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে কিন্তু বর্তমানে টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে। এই যে 6টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে প্রথম যে অধিকারটা সেটা হচ্ছে সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। এবার আসি কত নং ধারায়। এই যে ধারাগুলি রয়েছে, সাম্যের অধিকার, শাসনতান্ত্রিক শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ওই সমস্ত যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো কিন্তু কয়েকটি ধারার মধ্যে কিন্তু ভাগ করা রয়েছে। যেমন ধরো স্বাধীনতার অধিকারটাকে কিন্তু আমরা আবার 6টি ভাগে ভাগ করি, মানে কি কোন কোন 6টি ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা রয়েছে সেটাকেই বলা হয়েছে। ওই যে ধারাগুলো বা আর্টিকেলগুলো সেগুলিকে কিন্তু আমাদের মুখস্থ করার জন্য কিন্তু লিখে লিখে পড়লে আমরা বেশি মনে
থাকবে এবং মুখস্থ হবে। যেমন ধরো প্রথম যে সাম্যের অধিকারটা রয়েছে মানে কি ইকুয়ালিটি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ইকুয়ালিটি মানে সমতা পাবো, সাম্যতা রয়েছে, সেটা বলা হচ্ছে 14 নং ধারায়। যেমন আইনের চোখে সকলেই সমান। আমরা যখন কোনো কিছু থেকে বঞ্চিত হব, যখন আমরা আদালতে বা আইনের কাছে যাব, তখন কিন্তু সেই আইনের ক্ষেত্রে কিন্তু সকলের জন্য কিন্তু মানে যে যেটা কাজ করবে সেটার বিপক্ষে কিন্তু কারোকে ব্যক্তি বিশেষে কিন্তু আইন দেখে না, সেটাকে কিন্তু আইনের চোখে সকলেই কিন্তু সমান। তাহলে এই যে 14 নং ধারাটা, এটা একটা ইম্পর্টেন্ট ধারা। সেটা হচ্ছে বলা যেতে পারে যে আইনের চোখে সকলেই সমান, সেটা সংবিধানের কত নং ধারায় রয়েছে? তখন আনসার হবে 14 নং ধারায়। ওকে, নেক্সট হচ্ছে 15 নং ধারায়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এই যে জিনিসগুলো রয়েছে, যে ছোট জাত, বড় জাত, হিন্দু, মুসলিম ধর্ম, ঠিক আছে, বা লিঙ্গ বা জন্মস্থান, যে সে একটা খারাপ জায়গায় জন্মস্থান করেছে বা জন্মগ্রহণ করেছে, বা আমি ভালো জায়গায় জন্মগ্রহণ করেছি, সেক্ষেত্রেও কিন্তু বিভেদটা করা যাবে না। এগুলি নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 15 নং ধারায়। ওকে, নেক্সট হচ্ছে 16 নং ধারা। সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবে। সরকারি চাকরির ক্ষেত্রে এরকম ধরো ওবিসি, এখানে আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এসটি, এসসি, ওবিসি এগুলি কিন্তু সবাই কিন্তু আমরা সমানভাবে কিন্তু সেক্ষেত্রে চাকরির সুযোগটা কিন্তু থাকে সকলের। 16 নং ধারায় কিন্তু রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু সমান সুযোগ সুবিধা পাবে। নেক্সট হচ্ছে 17 নং ধারা, খুব ইম্পর্টেন্ট একটা ধারা। এখানে বলা হয়েছে অস্পৃশ্যতার বিলোপ সাধন। অস্পৃশ্যতা, অস্পৃশ্য যেটা বি আর আম্বেদকরকে বলা হয়েছিল যে উনি অস্পৃশ্য। হ্যাঁ, তো অস্পৃশ্যতা হচ্ছে কি একটা মানে যাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, নিচু জাতি, ছুলেই জাত যায়, ওরকম অস্পৃশ্যতাকে নিষিদ্ধকরণ করা হয়েছে বা বিলোপ সাধন করা হয়েছে সংবিধানের কত নং ধারায়? 16 নং ধারায়। খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল পড়তে পারো। নেক্সট হচ্ছে 18 নং ধারায়। সেখানে বলা হয়েছে সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে উপাধির কিন্তু বিলোপ সাধন। মানে আমরা যদি উপাধি পাই সেটা হচ্ছে সামরিক এবং শিক্ষাক্ষেত্রেই পাবো, বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম উপাধি আমরা প্রাপ্য হব না, সেটা বিলোপ সাধন। তাহলে সাম্যের অধিকারের মধ্যে কত নং ধারাগুলো রয়েছে? 14 নং, 15 নং, 16, 17, 18 নং ধারা গেল। তাহলে এইগুলির ক্ষেত্রে কিন্তু আমরা সমানতা রয়েছে, মানে সাম্য রয়েছে, ইকুয়ালিটি রয়েছে এইসব ক্ষেত্রে গেল। নেক্সট হচ্ছে স্বাধীনতার অধিকার। এবার আসি যে স্বাধীনতার অধিকার, আমি আগেই যেটা বলেছিলাম স্বাধীনতার অধিকারের মধ্যে টোটাল কিন্তু 6 ধরনের স্বাধীনতার অধিকার রয়েছে। কত নং ধারায়? 19 নং ধারায়। শুধুমাত্র বলা যেতে পারে যে সংবিধানের কত নং ধারায় 6 ধরনের স্বাধীনতার অধিকার স্বীকৃত রয়েছে, তাহলে আনসারটা হবে 19 নং ধারায় 6 ধরনের স্বাধীনতার অধিকারটা রয়েছে। এই যে 6 ধরনের স্বাধীনতার অধিকার, এই 6 ধরনের স্বাধীনতার অধিকারগুলো কি কি? প্রথমটা হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা। আমি কথা বলার স্বাধীনতা আমার রয়েছে, ঠিক আছে, বা আমি কি চিন্তা ভাবনা করছি, আমার কি কি মতামত রয়েছে সেটা আমি প্রকাশ করতে পারি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা। ওকে, নেক্সট হচ্ছে শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণভাবে সমবেত, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। আমরা যখন কোনো কিছুতে আন্দোলন করতে যাব বা আমাদের দাবিটা জানাতে যাব তাদেরকে, তখন কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের কাছে যেতে হবে। আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র থাকলে হবে না যে দা কোদাল নিয়ে গেলাম। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারটা তোমার স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে। সংঘবদ্ধ হওয়ার ও সমবায় গঠনের অধিকার 3 নম্বর। 4 নম্বরটা কি? দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। তোমার ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যের মধ্যে আমরা কিন্তু স্বাধীনভাবে যেতে পারি, সেই অধিকারটাও কিন্তু আমাদের রয়েছে। ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাসের অধিকার। ভারতীয় ভূখণ্ডে যে কোনো অংশে বসবাসের অধিকার এবং ভারতবর্ষের যে কোনো জায়গার মধ্যে কিন্তু ভারতীয় যে সীমানা বা ভূখণ্ডটা যে রয়েছে সেখানে কিন্তু আমরা বসবাসের অধিকার রয়েছে। নেক্সট 6 নম্বর হচ্ছে জীবিকা নির্ধারণের অধিকার। আমরা কি জীবিকা পালন করব, কি আমাদের পেশা হবে, সেটা কিন্তু আমরা নিজেরাই কিন্তু কি করব, নির্ধারণ করব। সেক্ষেত্রে হচ্ছে জীবিকা নির্ধারণের কি স্বাধীনতা। ওকে, নেক্সট হচ্ছে 20 নং ধারা। 20 নং ধারার মধ্যে কি রয়েছে? দেখো 20 নং ধারার মধ্যে রয়েছে অভিযুক্ত ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান
অভিযুক্ত ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে সংবিধানের 20 নং ধারায়। অন্যদিকে 21 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। আমার কিছু ব্যক্তিগত নিজস্ব বা জীবন ধারণের ক্ষেত্রে কিছু নিজস্ব তো স্বাধীনতা থাকেই চলাফেরা করতে গেলে, সেটা রয়েছে 21 নং ধারায়। এবার 21-এর যে এ নং ধারাটা রয়েছে এটা হচ্ছে উপধারা। 21 নং ধারাটা হচ্ছে মেইন ধারা। 21 নং ধারার মধ্যে ছিল একটা বিষয় এবং 21-এর যে এ নং ধারাটা সেটার মধ্যে রয়েছে আরেকটা বিষয়। কি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার অধিকার। এই যে আমাদের বলতে পারে যে কনফিউজ করার যে প্রশ্নগুলি থাকে সেটার মধ্যে আবার এগুলি ঢুকে, যেরকম প্রাথমিক শিক্ষার অধিকার সংবিধানের কত নং ধারায় বর্ণিত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অপশন দিয়ে দিল, যেমন ধরো 19 নং ধারায়, তারপরে 20 নং ধারায়, 21 নং ধারায়, আবার দিয়ে দিল 21-এর এ নং ধারায়। আবার 21-এর এ নং ধারা না দিয়ে বলতে পারে উপরের কোনোটিই নয়, তখন কিন্তু আনসার হবে উপরের কোনোটিই নয়, কারণ 21-এর এ নং ধারাটা এখানে নেই অপশনে। তো সেই ক্ষেত্রে এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টর যে 21-এর এ নং ধারা রয়েছে কিনা। তো 21 নং ধারায় একটা বলা হয়েছে এবং 21-এর এ নং ধারায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষার কিন্তু অধিকার রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 22 নং ধারায় কি বলা হয়েছে। 22 নং ধারায় বলা হয়েছে গ্রেফতার বা আটক ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান। গ্রেফতার বা আটক ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান, যখন কোনো ব্যক্তিকে কোনো অপরাধের জন্য তাকে আটক করা হয় বা গ্রেফতার করা হয়, তখন দেখবো অনেক সময় সাধারণ মানুষ কি হয়, উত্তেজিত হয়, তাকে মারতে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুলিশ যারা থাকে তারা কিন্তু তাকে কি করে থাকে, আটক ব্যক্তিকে তখন ওই যে জনগণের কাছ থেকে, উত্তেজিত জনতার কাছ থেকে কিন্তু সুরক্ষিত দিয়ে থাকে, এইটাই বলছে। ওকে, নেক্সট হচ্ছে 23 নং ধারার মধ্যে তাহলে আমরা দেখলাম যে সাম্যের অধিকারের মধ্যে কোন কোন ক্ষেত্রে সাম্যতা রয়েছে সেই ধারাগুলো পড়লাম। স্বাধীনতার অধিকারের মধ্যে 6 ধরনের স্বাধীনতা রয়েছে সেটা বললাম। এখন হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার কোনগুলি, মানে এটা হচ্ছে 23 নং ধারায়। শোষণ কি, যে মানুষকে নিয়ে ব্যবসা এবং জোরপূর্বক বেগার খাটানোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। মানুষকে নিয়ে ব্যবসা করা এবং ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমরা তাকে পারিশ্রমিক বিভিন্ন কাজে ঠেলে দিলাম, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের নিষেধাজ্ঞা রয়েছে। 24 নং ধারা একটা ইম্পর্টেন্ট ধারা, কলকারখানায় শিশুশ্রম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, কলকারখানার মধ্যে বা দেখবে বিভিন্ন ধরনের দোকানে ছোট ছোট যে অল্প বয়সী শিশুদেরকেও কিন্তু খাটানো হয়, সেক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের 24 নং ধারা। এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে রয়েছে দুইটাই ধারা, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 24। ওকে, নেক্সট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ধর্ম নিয়ে কি রয়েছে 25 নং ধারায় বলা হয়েছে জীবন জীবিকা ও ধর্ম নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়। জীবন জীবিকা এবং ধর্ম নির্ধারণের ক্ষেত্রে কোন ধর্মটা আমরা নিজের ইচ্ছায় গ্রহণ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাধীনতা রয়েছে। কত নং ধারায় রয়েছে? 25 নং ধারায়। নেক্সট হচ্ছে 26 নং ধারা, ধর্মীয় কার্যকলাপে স্বাধীনতা প্রদান। ধর্মের কে নিয়ে বা ধর্ম, আমরা যেমন হিন্দু ধর্মের বিভিন্ন উপাসনা করি, পাঠ করি, কীর্তন করি, ওইগুলির মধ্যে কিন্তু আমরা একজনের ধর্ম প্রচারের মধ্যে কিন্তু আরেকটা ধর্মীয় যে সম্প্রদায় রয়েছে সেটা কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। তো ধর্মীয় কার্যকলাপে সকলেরই কিন্তু স্বাধীনতা প্রদান করা হয়েছে। কত নং ধারায়? সংবিধানের 26 নং ধারায়। নেক্সট হচ্ছে 27 নং ধারায় বলা হচ্ছে কোনো নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য কাউকে কর প্রদান করা যাবে না। কোনো একটা নির্দিষ্ট ধর্ম, এবার হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্মই হয়ে আমি সেই ধর্মটাকেই প্রচার করি না কেন, সেক্ষেত্রে কিন্তু কর প্রদান করতে বাধ্য করা যাবে না, যে তোমাকে এটার জন্য টাকা দিতেই হবে, ডোনেট করতেই হবে এই ধর্মের জন্য, বা এই ধর্মটাকে আমি প্রচার করছি এটার জন্য টাকা দাও, সেক্ষেত্রে কিন্তু কাউকে বাধ্য করা যাবে না। ওকে, নেক্সট হচ্ছে 28 নং ধারায় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় শিক্ষার ক্লাসে পড়ুয়াদের অংশগ্রহণের বিষয়টি তাদের ব্যক্তিগত ইচ্ছাধীন। যে কোনো শিক্ষামূলক ক্লাসে যখন আমরা ধর্মটাকে নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে সেই ধর্মের যে স্টুডেন্টরা থাকবে কিনা বা অন্য ধর্মের স্টুডেন্টরা এটার মধ্যে অংশগ্রহণ করবে কিনা, এটা যার যার স্টুডেন্টের ব্যক্তিগত বিষয় থাকবে, এটা এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, তাহলে সাম্যের অধিকার গেল, স্বাধীনতার অধিকার 6 ধরনের স্বাধীনতার অধিকার গেল, শোষণের বিরুদ্ধে অধিকার গেল 23 নং 24 নং ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার গেল
এবার 5 নম্বর হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এবার 29 নং ধারায় বলা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ। এই ধরো যে এসটিরা, শিডিউল যে ট্রাইবরা রয়েছে, ট্রাইবেল যেটা, সেটার যে সম্প্রদায়ের যে মানুষের ভাষাগুলো রয়েছে, যারা আমরা বাঙালির অনেকেই পারি না, সাহিত্য ও সংস্কৃতির যে সংরক্ষণ রয়েছে, এগুলি কিন্তু আমাদের সংরক্ষণের অধিকার রয়েছে। তাদের এগুলি কিন্তু আমাদের মানে ভাষাগুলি বা সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, তাদের যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলিকে সংরক্ষণের কথা বলা হয়েছে সংবিধানের 29 নং ধারা অনুযায়ী। নেক্সট হচ্ছে 30 নং ধারা, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু স্থাপন করতে পারবে এবং তা পরিচালনাও করতে পারবে। তো এই যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, যেমন ধরো এসটিরা রয়েছে, বিসিরা রয়েছে, তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কি করতে পারবে, স্বাধীনভাবে স্থাপন করতে পারবে এবং সেটাকেও পরিচালনা করতে পারবে। সেটাই রয়েছে যে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। এই যে সংস্কৃতি বলতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে ভাষা, সাহিত্য, এগুলো হচ্ছে তাদের সংস্কৃতি। এই শিক্ষার অধিকার বলতে 30 নং ধারায় সংখ্যালঘুদের কিন্তু, সংখ্যালঘু সম্প্রদায়দের কিন্তু স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কি শিক্ষার অধিকার মানে শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষা দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে মানুষেরা কিন্তু স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও তা পরিচালনা কিন্তু করতে পারবে। তাহলে সংস্কৃতি ও শিক্ষার অধিকারের মধ্যেও কিন্তু আমরা দুইটাই আর্টিকেল দেখতে পেলাম। কি কি? একটা 29, একটা হচ্ছে 30। ওকে, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, তাহলে সেটা কি? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে 32 নং ধারায় বলা হচ্ছে মৌলিক অধিকার এবং সেই সঙ্গে জারি করা লেখগুলো সঠিকভাবে বলবৎ করার জন্য কিন্তু স্বাধীনভাবে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হওয়ার অধিকার। মানে কি? এই যে সংবিধানের যে এই 32 নং ধারাটা রয়েছে সেটাকে কিন্তু ম্যাগনা কার্টা বলা হয়, এবং এই যে 32 নং ধারা রয়েছে সেটাকে কিন্তু বি.আর. আম্বেদকর বলেছিলেন কিন্তু কি হার্ট অ্যান্ড সোল। তাহলে যদি একটা কোয়েশ্চেন আসতেই পারে এরকম যে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কত নং ধারাকে হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছিলেন, তাহলে হবে 32 নং ধারায় হার্ট এবং সোল মানে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছিলেন। আর যদি প্রশ্ন আসে যে সোল অফ কনস্টিটিউশন, তাহলে সেক্ষেত্রে কোনটা আনসার হবে? সেক্ষেত্রে হবে প্রস্তাবনা, প্রিএম্বলটা হবে সেক্ষেত্রে আনসার। দুই রকমের প্রশ্ন, দুই রকমের আনসার। ওকে, তাহলে সংস্কৃতি ও শিক্ষার অধিকারের মধ্যে কি কি রয়েছে যে সেটা হচ্ছে 29 নং ধারা এবং 30 নং ধারায়। তাহলে সাম্যের অধিকারগুলির মধ্যে কি ধারা রইল? স্বাধীনতার অধিকার 6টি ক্ষেত্রে কি কি রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার যে 23 এবং 24 পড়লাম, সেখানে কি কি বর্ণিত রয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার পড়লাম। এখন আমরা পড়ছি যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এটার মধ্যে যে এই 32 নং ধারাটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কিসের জন্য? কারণ এটার মধ্যে যে মৌলিক অধিকারগুলো রয়েছে এবং সেই সঙ্গে মৌলিক অধিকারের সঙ্গে জড়িত রয়েছে এই লেখগুলো, আমরা নেক্সট ক্লাসে পড়ব 5টি লেখ বা রিট রয়েছে যেটা মৌলিক অধিকার মানে রক্ষার জন্য আমরা প্রয়োগ করি, সেটাকে সঠিকভাবে বলবৎ করার জন্য কিন্তু স্বাধীনভাবে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হওয়ার অধিকারটা রয়েছে সংবিধানের 32 নং ধারায়। সেক্ষেত্রে বি.আর. আম্বেদকর কি হিসেবে এটাকে উক্তি করেছেন সেটাও কিন্তু বললাম। তাহলে মনে রাখতে হবে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল যে মৌলিক অধিকার এবং লেখগুলো সঠিকভাবে বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার সংবিধানের কত নং ধারায় বর্ণিত রয়েছে? সেক্ষেত্রে হবে 32 নং ধারায়। ওকে, নেক্সট হচ্ছে সম্পত্তির অধিকার। আমরা জানি যে মূল সংবিধানের অন্তর্ভুক্ত রয়েছে কোনটা? সম্পত্তির অধিকারটা কিন্তু রয়েছিল, কিন্তু যেটা বর্তমানে কিন্তু নেই। এই সম্পত্তির অধিকারটা কিন্তু মূল সংবিধান থেকে বাদ হয়েছে। সম্পত্তির অধিকার মূল সংবিধানের 31 নং ধারায় মৌলিক অধিকারগুলো কিন্তু স্বীকৃত ছিল। সংবিধানের প্রশ্ন আসতে পারে যে মূল সংবিধানের কত নং ধারায় মৌলিক যে সম্পত্তির অধিকারটা লিপিবদ্ধ ছিল, তাহলে আনসার হবে 31 নং ধারায়। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার থেকে বাতিল হয়ে যায়। সম্পত্তির অধিকারকে এই যে 7টি মৌলিক অধিকার রয়েছে এটা থেকে বাদ দেওয়া হয়েছে। 44তম সংবিধান সংশোধন কত সাল? 1978 সাল। এই বাতিল হয়ে সেটা বর্তমানে কোথায় এসে যুক্ত হয়েছে? 300 নং ধারায় একটি সাধারণ আইনগত অধিকার হিসেবে এই যে সম্পত্তির অধিকারটা সেটা কিন্তু স্বীকৃতি পেয়েছে।
ওকে, নেক্সট হচ্ছে গোপনীয়তার অধিকার। 2017 সালের 24শে আগস্ট ভারতীয় সুপ্রিম কোর্ট নাগরিকদের গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। উক্ত রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই যে নাগরিকদের গোপনীয়তার অধিকার। গোপনীয়তার অধিকারটা কত সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল? 2017 সালে। বলেছিল যে এই যে আমাদের জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার রয়েছে, এটার সঙ্গে আরেকটা অধিকারও রয়েছে, সেটা হচ্ছে গোপনীয়তার অধিকার। ওকে, এবার হচ্ছে সংবিধানের 21 নং ধারায় ওই দুটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তাই গোপনীয়তা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে। তাহলে সংবিধানের কত নং ধারায়? 21 নং ধারায় কিন্তু রয়েছে এই যে গোপনীয়তার অধিকার, সেটা কিন্তু সংবিধানের 21 নং ধারায় কিন্তু লিপিবদ্ধ রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার আমরা যে সংবিধানের 6টা অধিকার বললাম, এই 6টা অধিকারের মধ্যে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আমরা পার্ট করে আলোচনা করেছি। এই পার্টের থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, যেমন 32 নং ধারায় কি বলা হয়েছে, বা 23 নং ধারায়, 24 নং ধারায় যে শোষণের বিরুদ্ধে অধিকার, এই দুইটাতে কিন্তু আলোচনা করা হয়েছে। এই যে আর্টিকেলগুলো বা ধারাগুলো রয়েছে বা সংবিধানের এই যে অধিকারগুলো রয়েছে, সেগুলোর উপরে আমি কয়েকটি প্রশ্ন এনেছি। দেখো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে বা কোন পার্টে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তাহলে কি অ্যান্সার হবে? প্রথমেই বললাম তৃতীয় অংশ, পার্ট 3 তে মৌলিক অধিকারগুলো আলোচনা করা হয়েছে। যদি বলে যে মৌলিক অধিকারগুলো কোন রাষ্ট্র বা কোন দেশের থেকে নেওয়া হয়েছে সংবিধানে, ভারতীয় সংবিধানে, সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 2 নম্বর, ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় বা আর্টিকেলে মৌলিক অধিকারগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে? টোটাল যে মৌলিক অধিকার 6টা রয়েছে সেটা কিন্তু 12 থেকে 35 নং ধারার মধ্যে কিন্তু আলোচিত রয়েছে। 6টা মৌলিক অধিকার নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক কি বলবৎযোগ্য? অবশ্যই মৌলিক অধিকারগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর, সাধারণ অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য কি? আমরা আগেই পড়েছিলাম যে সাধারণ অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যের মধ্যে রয়েছে। সাধারণ অধিকারগুলো কিন্তু আইনগত অধিকার, সাধারণ অধিকারগুলো কিন্তু আদালত কর্তৃক কিন্তু বলবৎযোগ্য নয়। ওকে, নেক্সট হচ্ছে সাম্যের যে অধিকার কত থেকে কত নং ধারা পর্যন্ত রয়েছে? টোটাল মৌলিক অধিকারগুলো রয়েছে 12 থেকে 35। দেন আমরা যদি পার্ট করে আলোচনা করি, প্রথম যে আমাদের অধিকার সাম্য, সেটা রয়েছে 12 থেকে 18 নং ধারার মধ্যে রয়েছে। 12 থেকে 18 নং ধারার মধ্যে রয়েছে সাম্যের অধিকার গেল। নেক্সট হচ্ছে অস্পৃশ্যতার বিলোপ সাধন কত নং ধারায় রয়েছে? অস্পৃশ্যতার বিলোপ সাধন রয়েছে 17 নং ধারায়। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো যে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ বা অস্পৃশ্যতা বিলোপ সাধন করা হয়েছে সংবিধানের কত নং ধারায়? তখন হয়ে যাবে আনসার 17 নং ধারায়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 7 নম্বর, আইনের চোখে সকলেই সমান, এটি কত নং ধারায় রয়েছে? 14 নং ধারায় রয়েছে। আমরা প্রথম আজকের যে সাম্যের অধিকারটা রয়েছে সেটার মধ্যে ফার্স্ট আর্টিকেলটাই দেখবে যে 14 নং ধারায় রয়েছে আইনের চোখে সকলেই সমান। ওকে, নেক্সট হচ্ছে স্বাধীনতার অধিকার কত থেকে কত নং ধারায় রয়েছে? 19 থেকে 22 নং ধারায় রয়েছে। 19 থেকে 22 নং ধারায় কিন্তু রয়েছে এই যে তোমার স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নং ধারার মধ্যে। টোটাল স্বাধীনতার অধিকার আমরা দেখেছিলাম 6টা আলোচনা করেছিলাম, 19 নং ধারার মধ্যে রয়েছে। তো 19 থেকে 22 নং ধারার মধ্যে যাই আলোচিত রয়েছে সেটার মধ্যে শুধু স্বাধীনতা, কোন কোন ক্ষেত্রে আমরা স্বাধীনতা পাবো ভারতীয় নাগরিক হিসেবে, সেটা নিয়ে আলোচিত রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নং ধারায় রয়েছে? সেটা হচ্ছে 21 নং ধারায়। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নং ধারায় রয়েছে? সেটা হচ্ছে 21 নং ধারায়। ওকে, নেক্সট হচ্ছে প্রাথমিক শিক্ষার অধিকার, এটি কত নং ধারায় রয়েছে? প্রাথমিক শিক্ষার অধিকার কিন্তু দেখবে 21-এর মধ্যে একটা অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আর তাছাড়া 21-এর এ যেটা রয়েছে, যেটা ধারার উপধারা, 21-এর এ নং ধারাতেই কিন্তু আলোচিত রয়েছে প্রাথমিক শিক্ষার অধিকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রেফতার বা আটক ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা হয় সংবিধানের কত নং ধারায়? সংবিধানের 22 নং ধারায়। গ্রেফতার বা আটক ব্যক্তিকে আইনি সুরক্ষা প্রদান করা হচ্ছে সংবিধানের 22 নং ধারায়। নেক্সট হচ্ছে এটা ইম্পর্টেন্ট, শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারায় রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার, অস্পৃশ্যতার অধিকার, এগুলি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। তো 23 থেকে 24 নং ধারায় কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকারটা কিন্তু আলোচনা করা হয়েছে।
ওকে, নেক্সট হচ্ছে কারখানায় শিশুশ্রম নিষিদ্ধকরণ করা হয় সংবিধানের কত নং ধারায়? 24 নং ধারায়। আমরা দেখেছিলাম শোষণের বিরুদ্ধে যে অধিকারটা রয়েছে সেটা বর্ণিত রয়েছে আর্টিকেল 23 এবং 24 এর মধ্যে 24 নং ধারায় কারখানায় শিশুশ্রম নিষিদ্ধকরণ করা হয়েছে। নেক্সট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার কত থেকে কত নং ধারায় বলা হয়েছে? 25 থেকে 28 নং ধারায়। ধর্মীয় স্বাধীনতার অধিকারটা রয়েছে সংবিধানের 25 থেকে 28 নং ধারায়। এই যে 25, 26, 27, 28 এই যে চারটা ধারাতেই কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা কোন কোন দিক দিয়ে কি কি স্বাধীনতা রয়েছে সেটা আলোচিত হয়েছে। তাহলে টোটাল 25 থেকে 28 নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারটা রয়েছে। নেক্সট হচ্ছে কোন নির্দিষ্ট ধর্ম প্রচারের জন্য কাউকে কর প্রদানে বাধ্য করা যাবে না, এটি কত নং ধারায় রয়েছে? 27 নং ধারায়। 27 নং ধারায় কোন ধর্ম প্রচারের জন্য কোনো ব্যক্তিকে কিন্তু কর প্রদানে বাধ্য করা যাবে না। ওকে, নেক্সট হচ্ছে 16 নং সংস্কৃতি ও শিক্ষার অধিকার কত থেকে কত নং ধারায় রয়েছে? যেটা আমরা পড়েছিলাম সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার, এটা রয়েছে 29 এবং 30 নং ধারায়, যেটা সংখ্যালঘুদের অধিকার রয়েছে সেটার মধ্যে। এই যে সংস্কৃতিটা রয়েছে সেটা কিন্তু আমরা সংখ্যালঘুদের সংস্কৃতি, রীতিনীতি, আচার ওইগুলি সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং 30 নং ধারায় বলা হয়েছিল কি যে সংখ্যালঘু যে সম্প্রদায়রা রয়েছে তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পারবো। সংখ্যালঘু তো 29 থেকে 30 নং ধারায় বলা হয়েছে। নেক্সট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও তা পরিচালনা করতে পারে, এটি কত নং ধারায়? সেটা হচ্ছে 30 নং ধারায়, যেটা আমি একটু আগে বললাম। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নং ধারায় আলোচনা করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের 32 নং ধারায় আলোচনা করা হয়েছিল শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ওকে, নেক্সট হচ্ছে 18 গেল। 19 নং ধারা 19 নং সম্পত্তির অধিকার মূল সংবিধানে কত নং ধারায় রয়েছিল? মূল সংবিধানে রয়েছিল যে 7টি সম্পত্তির অধিকার রয়েছিল তার মধ্যে 31 নং ধারায় রয়েছিল সম্পত্তির অধিকার। নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সেটা হচ্ছে 1978 সালের 46তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে কিন্তু মূল অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। 1978 সালে কততম সংশোধনী? 46তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধিকার নামে স্বীকৃতি লাভ করেছে? বর্তমানে সম্পত্তির অধিকারটা কিন্তু মৌলিক অধিকার নেই, সেটা পরিবর্তিত হয়েছে কি আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 22 নম্বর বর্তমানে সম্পত্তির যে অধিকারটা সেটা কত নং ধারায় রয়েছে? বর্তমানে 300 এ নং ধারায়, 300 ধারার এ উপধারাতে রয়েছে সম্পত্তির অধিকারটা আইনগত অধিকার হিসেবে। ওকে, নেক্সট হচ্ছে 144 নং ধারা জারি করলে সর্বোচ্চ কতজন ব্যক্তি একসঙ্গে সমবেত হতে পারবে, একসঙ্গে যাতায়াত করতে পারবে? 3 জনের বেশি ব্যক্তি কিন্তু জমায়েত নিষিদ্ধ করা হয়েছে 144 জারি করার পর। ওকে, নেক্সট হচ্ছে গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার হিসেবে কে স্বীকৃতি দেয়? এই যে গোপনীয়তা, রাইট টু প্রাইভেসি, এটাকে যে মৌলিক অধিকার হিসেবে বর্তমানে রয়েছে সেটাকে কে স্বীকৃতি দিয়েছিল? ভারতীয় সুপ্রিম কোর্ট। কত খ্রিস্টাব্দে ভারতীয় সুপ্রিম কোর্ট গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? সেটা হচ্ছে 2017 সালের 24 আগস্ট। 2017 সালের 24 আগস্ট ভারতীয় সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করেছে গোপনীয়তার অধিকারকে। ওকে, তো এই ছিল আমাদের আজকে 25টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিক অধিকারের উপর। নেক্সট ক্লাসগুলিতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, ধরো মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, ওইগুলি নিয়ে কিন্তু আমি ক্লাসগুলি নিয়ে আসব। তো তোমরা দেখবে ক্লাসগুলির যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলি কিন্তু তোমরা লিখে লিখে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখবো যে নেক্সট ক্লাসগুলি। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সবাইকে।